যদি 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল, এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম, এখন কোনো একটা 14 তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে। জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটা একটা গুড। ইনফ্যাক্ট দেবজিৎ যেটা বলছিলেন যে বিজেপির চিন্তাধারায় বা ভাবাদর্শে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা আমার প্রথম কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, জীবনে প্রথম আমি রাজনীতির ময়দানে নামলাম। কারণ আর্ম ফোর্সেসে যেটা আমরা সবসময় চিরকাল আমরা বলে এসেছি, নেশন ফার্স্ট, দেশ রাষ্ট্র সবার আগে। তো আমি দেখলাম একমাত্র রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দল, তাদের রাজনীতি রয়েছে, কিন্তু তাদের যে রাষ্ট্রবাদ, তাদের যে জাতীয়তাবাদ, এটাই তো আমরা আমি 38 বছর ধরে এই জিনিসটাই তো করে এসেছি। তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয়, কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা সেম যে রাষ্ট্রবাদের দীক্ষা নিয়েছিলাম 1988 সালে, এটা 2026, তো আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি তো, আপনি বলতে পারেন যে নিজের ঘরেই আবার নিজের ঘরে রিনোভেট করে ঢুকলাম, কারণ এই রাষ্ট্রবাদেরই তো আমরা পুজো করেছি, এছাড়া তো আমাদের কাছে কিছু ছিল না। তো তার জন্যই বিজেপিতে আসা, কারণ আমি বিশ্বাস করি এবং বিজেপিও একই জিনিসে বিশ্বাস করে যে নেশন ফার্স্ট, বাকি সব চলতে থাকবে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই। তাই বিজেপি বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই আজকে বিজেপিতে এসেছি। আপনি তো এক্স এসজি এবং আন্ডারকভার এজেন্ট ছিলেন অনেক। এখন যে বর্ডার এলাকায় যে পরিস্থিতি, আফটার দ্য ইলেকশন অফ বাংলাদেশ, আমার অপোজিশনে চলে গেল, তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে, এদিকেরই সক্রিয়তা কিভাবে দেখছেন? আপনার অভিজ্ঞতা, আপনার কিভাবে দেখছেন কতটা অসুরক্ষিত পশ্চিমবঙ্গের ভারতবর্ষ? দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজিতে, চাहे স্পেশাল এজেন্সিজে, জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি, তা হয় না। ওরা প্রচন্ড ওয়েল অর্গানাইজ, সাংঘাতিক প্ল্যান করে এবং সুদূর প্রসারী, যার ইম্প্যাক্ট হয় সুদূর প্রসারী। এবার পশ্চিমবঙ্গে এবং লাগোয়া বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা আজ থেকে শুরু হয়নি, এটা গত 10-12 বছর 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। কারণ একটার পর একটা ফেজ আসছে, এবার আপনাদের কাছে প্রকাশ পাচ্ছে। এবং যেটা আমরা সবসময় বলি যে জিহাদিরা তখনই প্রকাশিত হয় বা হতে দেয় নিজেদের যতটুকু প্রয়োজন, যখন সময়ের দরকার হবে। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল, এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ আমরা বিশ্বাস করি, যারা জিহাদ নিয়ে পড়াশোনা করে, জিহাদ নিয়ে কাজ করে, আপনি দেখবেন একটা ইংরেজিতে কথা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় সহযোগী পরিবেশ। আপনার বাড়িতে দেখবেন, আপনার এই ডেঙ্গুর সময় কর্পোরেশনের লোক এসে দেখে আপনার বাড়িতে জমা জল পড়ে আছে কিনা, কারণ জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। তো মশার ওই জন্ম দেওয়ার জন্য, ডেঙ্গু প্রসারের জন্য ওদের ওই জমা জল দরকার হয়, যেটাকে বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। অতি দুঃখের ব্যাপার, চিন্তার ব্যাপার, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করে রাখা হয়েছে জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি, গত 5 বছর ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি
এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28 পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষার। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে। ISIS এর মতো দল তারা বলেছে, যে লস্কর-এ তৈবা বলছে, জৈশ-এ মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে না। স্যার, আপনি হোম মিনিস্ট্রিতেও কাজ করেছেন, সেক্ষেত্রে বঙ্গ বিজেপিতে জয়েনিং কেন? আপনি দিল্লিতে কেন করলেন না? আপনার এত বছরের অভিজ্ঞতা, আপনি যখন ভাবলেনই যে আপনি রাজনৈতিক দল করবেন, সেক্ষেত্রে একেবারে সরাসরি দিল্লি বিজেপি অফিসে জয়েন না করে বঙ্গ বিজেপি? এই জন্য, কারণ আমি বাঙালি, সবার আগে আমি বাঙালি, তারপর তো ভারতীয়। আর আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমার বাড়ি কল্যাণী, আমি বঙ্গ বিজেপিতে তো জয়েন করবো। আগামী নির্বাচনে এই সকল দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আগামী নির্বাচনে বঙ্গ বিজেপির যে সমস্ত স্ট্র্যাটেজিতে আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন বা এমন কোনো চিন্তা ভাবনা? দেখুন, আমি ফৌজি, আর ফৌজি সকাল থেকে সন্ধ্যা অব্দি ফৌজি, রাতেও ফৌজি। ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে। পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা আমাদের যে দায়িত্ব দেবে, আমরা ফৌজি হিসাবে সেটা 100% করবো। 99% অপশন নেই, কিন্তু আমরা ডিসাইড করে দেবো না, অন্তত আমি ডিসাইড করবো না যে কি করতে হবে। যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব, উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা, আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। আমিও আমার নিচে অর্ডার পাস করি। আমাদের ফোর্স, আর্ম ফোর্সেস পঞ্চায়েত নয়, সবাই মন্তব্য রাখতে পারে না। আপনি দীপাঞ্জন চক্রবর্তীর সাথে এতদিন এনএসজি একজন কমান্ডার হিসাবে যে ধরনের রিয়াকশন দিলেন, আর আজকে দাঁড়িয়ে বিজেপির একজন কর্মী হিসাবে আপনি রিয়াকশন, দেখুন, যেটা আমরা সবসময় বিশ্বাস করি, আর সোলজার নেভার কুইট টিল ইজ ডেথ। একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে, এমনকি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে, কিন্তু যতক্ষণ মৃত্যু না হচ্ছে সোলজার কখনো শান্ত বসে না। যুদ্ধের ময়দানটা বদলে গেছে। যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম, এখন কোনো একটা 14 তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে। আপনার নিরপেক্ষতা কিন্তু একটা প্রশ্ন। মানে ধরুন আমি একটা মিডিয়ায় আপনাকে ধরতাম কোনো একটা ঘটনা, সেই সময় আমরা দীপাঞ্জনটাকে যেভাবে আজকে দাঁড়িয়ে বিজেপিতে যুক্ত, সেই নিরপেক্ষতা না, আমি এটা বিশ্বাস করি, আমি নিরপেক্ষ নই। আমি রাষ্ট্রের পক্ষে, যেটা আমি বললাম, নেশন ফার্স্ট। আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন, রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, আমি নিশ্চিতভাবে রয়েছি। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান, আমি তাদের বিরুদ্ধে যাব। কারণ আমার যিনি গুরু, মানে আমি তাকে ওনাকে আমার জীবনের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি, আমার বাবা মার সঙ্গেই, বাবা মার নিচে নয়। তো আপনারা নাম শুনেছেন বোধহয়, র বা রিসার্চ অ্যানালিসিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন RN কাও স্যার, পণ্ডিত রামেশ্বরনাথ কাও, উনি আমার গুরু। উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারো, আমিও ত্যাগ করতে প্রস্তুত। তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জারি থাকবে।